মহাকাশ গবেষণার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় নাকি মানবজাতির সাথে এক বিশাল প্রহসন। অ্যাপোলো ১ মিশনের চাঁদে অবতরণ নিয়ে বিতর্ক আজও থামেনি। নীল আর্মস্ট্রংয়ের সেই ঐতিহাসিক পদক্ষেপ কি সত্যিই চাঁদের বুকে পড়েছিল, নাকি হলিউডের কোনো স্টুডিওতে চিত্রায়িত হয়েছিল? এই প্রশ্নগুলো আজও লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরপাক খায়। আসুন আমরা এই রহস্যের গভীরে প্রবেশ করি, তথ্যপ্রমাণ বিশ্লেষণ করি এবং বিতর্কের প্রতিটি দিক খতিয়ে দেখি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল, পুঁজিবাদী আমেরিকা এবং সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। এই দুই পরাশক্তির মধ্যে শুরু হয় এক তীব্র স্নায়ুযুদ্ধ, যা সামরিক, অর্থনৈতিক ও আদর্শগত প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ ছিল। মহাকাশ ছিল এই প্রতিযোগিতার এক নতুন রণক্ষেত্র। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক ১ উৎক্ষেপণ করে মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠায়। এটি আমেরিকার জন্য এক বিরাট ধাক্কা ছিল। এরপর 1961 সালে ইউরি গ্যাগারিন মহাকাশে প্রথম মানব হিসেবে ইতিহাস গড়েন। সোভিয়েত ইউনিয়নের এই ধারাবাহিক সাফল্য আমেরিকাকে চরম চাপে ফেলে দেয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ঘোষণা করেন, দশক শেষ হওয়ার আগেই আমেরিকা চাঁদে মানুষ পাঠাবে এবং নিরাপদে তাদের ফিরিয়ে আনবে। এটি কেবল একটি বৈজ্ঞানিক লক্ষ্য ছিল না, এটি ছিল আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং রাজনৈতিক প্রভাব প্রদর্শনের এক বিশাল সুযোগ। চাঁদে পৌঁছানো ছিল জাতীয় সম্মান, নিরাপত্তা এবং ভবিষ্যতের প্রতীক। 1969 সালের 6 জুলাই ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে অ্যাপোলো ১ মিশন যাত্রা শুরু করে। এই ঐতিহাসিক মিশনে ছিলেন 3 নভোচারী: কমান্ডার নীল আর্মস্ট্রং, লুনার মডিউল পাইলট বাজ অলড্রিন এবং কমান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স। তাদের লক্ষ্য ছিল মানবজাতির ইতিহাসে প্রথমবারের মতো চাঁদে অবতরণ করা। 4 দিনের যাত্রা শেষে 20 জুলাই লুনার মডিউল ঈগল চাঁদের শান্তির সাগর সি অফ ট্র্যাঙ্কুইলিটি নামক স্থানে অবতরণ করে। কয়েক ঘন্টা পর নীল আর্মস্ট্রং চাঁদের বুকে প্রথম মানব হিসেবে পা রাখে। তার বিখ্যাত উক্তি, এটি একজন মানুষের জন্য একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল উল্লঙ্ঘন। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ টেলিভিশনে সরাসরি দেখেছিল। বাজ অলড্রিনও তার কিছুক্ষণ পর চাঁদে নামেন। তারা প্রায় 2.5 ঘন্টা চাঁদের পৃষ্ঠে হেঁটেছিলেন, নমুনা সংগ্রহ করেছিলেন এবং আমেরিকান পতাকা স্থাপন করেছিলেন। এরপর তারা সফলভাবে ঈগলে ফিরে আসেন এবং কমান্ড মডিউলের সাথে পুনরায় যুক্ত হন। 2-4 জুলাই অ্যাপোলো ১ নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন, প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। এই মিশনকে মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ও প্রকৌশলগত অর্জন হিসেবে ঘোষণা করা হয়। অ্যাপোলো ১ মিশনের ঐতিহাসিক সাফল্যের পরপরই কিছু মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তারা প্রশ্ন তোলেন, সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা? এই ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয় মূলত স্নায়ুযুদ্ধের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং তৎকালীন রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে। প্রথম দিকের ষড়যন্ত্র তাত্ত্বিকদের মধ্যে অন্যতম ছিলেন বিল কেসিং, যিনি রকেট প্রস্তুতকারক রকেট ডাইনের একজন প্রাক্তন কর্মচারী ছিলেন। 1974 সালে তিনি উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডল, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, আমেরিকাস $30 বিলিয়ন সুইন্ডল নামে একটি বই প্রকাশ করেন। এই বইটি চাঁদে অবতরণ নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মূল ভিত্তি স্থাপন করে। কেসিং এবং তার অনুসারীরা দাবি করেন, নাসার কাছে চাঁদে মানুষ পাঠানোর মতো প্রযুক্তি ছিল না। তাই তারা একটি বিশাল স্টুডিওতে এই মিশনটি চিত্রায়িত করেছিল, যা হলিউডের সেরা চলচ্চিত্র নির্মাতাদের দ্বারা পরিচালিত হয়েছিল। ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থানের সাথে সাথে এই তত্ত্বগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায়। ষড়যন্ত্র তাত্ত্বিকরা তাদের দাবির সমর্থনে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করেন, যা আপাত দৃষ্টিতে বেশ বিশ্বাসযোগ্য মনে হতে পারে। আসুন আমরা তাদের প্রধান যুক্তিগুলো বিশ্লেষণ করি। চাঁদে বাতাস নেই, অথচ ছবিতে দেখা যায় আমেরিকান পতাকা উঠছে। ষড়যন্ত্র তাত্ত্বিকরা প্রশ্ন তোলেন, বাতাস ছাড়া পতাকা কিভাবে উঠতে পারে? এর জবাবে নাসা ব্যাখ্যা করেছে, পতাকার উপরের প্রান্তে একটি অনুভূমিক রড বা তার ব্যবহার করা হয়েছিল, যাতে এটি প্রসারিত থাকে এবং ভাঁজ না পড়ে। পতাকার ভাঁজগুলো শূন্য মাধ্যাকর্ষণে এমনভাবে স্থির ছিল যে দেখে মনে হচ্ছিল যেন এটি বাতাসে উঠছে। চাঁদের পৃষ্ঠ থেকে তোলা ছবিতে আকাশে কোনো তারা দেখা যায় না। তাত্ত্বিকরা দাবি করেন, যদি এটি সত্যিই মহাকাশ হতো, তবে অসংখ্য তারা দেখা যেত। নাসার ব্যাখ্যা হল, চাঁদের পৃষ্ঠ এবং নভোচারীরা সূর্যের আলোতে অত্যন্ত উজ্জ্বলভাবে আলোকিত ছিল। ক্যামেরাগুলো স্বল্প এক্সপোজার সেটিংসে ব্যবহার করা হয়েছিল, যাতে উজ্জ্বল বস্তুগুলো সঠিকভাবে ধারণ করা যায়।
এই সেটিংসে ম্লান তারার আলো ক্যামেরায় ধরা পড়েনি, ঠিক যেমন দিনের বেলায় পৃথিবীতে আমরা তারা দেখতে পাই না। কিছু ছবিতে দেখা যায় বিভিন্ন বস্তুর ছায়াগুলো সমান্তরাল নয়, যা দেখে মনে হয় আলোর উৎস একাধিক। ষড়যন্ত্র তাত্ত্বিকরা দাবি করেন এটি স্টুডিওতে একাধিক স্পটলাইট ব্যবহারের প্রমাণ। নাসার বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে চাঁদের পৃষ্ঠ অসম এবং এবড়ো-খেবড়ো। অসম ভূখণ্ডে ছায়াগুলো সরলরেখায় না পড়ে বিভিন্ন কোণে পড়তে পারে, যা দৃষ্টিকোণ এবং ভূখণ্ডের কারণে ভিন্ন দেখায়। সূর্যের আলোই ছিল একমাত্র আলোর উৎস। লুনার মডিউল ঈগল চাঁদে অবতরণের সময় তার রকেট থ্রাস্টার ব্যবহার করেছিল। তাত্ত্বিকরা প্রশ্ন তোলেন, এত শক্তিশালী থ্রাস্টার ব্যবহার করার পরও অবতরণ স্থানে কোনো গর্ত বা ধুলোর চিহ্ন নেই কেন? নাসার জবাব হলো, লুনার মডিউলের ওজন পৃথিবীতে প্রায় 1.7 টন হলেও চাঁদে এর ওজন ছিল মাত্র 2.8 টন। অবতরণের শেষ পর্যায়ে থ্রাস্টারগুলো খুব কম শক্তি ব্যবহার করেছিল এবং চাঁদের পৃষ্ঠের ধুলো খুব সূক্ষ্ম হওয়ায় তা চারপাশে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কোনো গভীর গর্ত তৈরি হয়নি। পৃথিবীর চারপাশে দুটি শক্তিশালী বিকিরণ বলয় রয়েছে, যা ভ্যান অ্যালেন বিকিরণ বলয় নামে পরিচিত। ষড়যন্ত্র তাত্ত্বিকরা দাবি করেন এই বলয়গুলো এত শক্তিশালী যে নভোচারীরা এগুলো অতিক্রম করলে মারাত্মক বিকিরণজনিত অসুস্থতায় ভুগতেন। নাসার ব্যাখ্যা হলো, অ্যাপোলো মিশনগুলো এই বলয়গুলো দ্রুত অতিক্রম করেছিল, মাত্র কয়েক ঘন্টার মধ্যে। নভোচারীরা মহাকাশযানের অ্যালুমিনিয়াম আবরণের দ্বারা সুরক্ষিত ছিলেন, যা বিকিরণের বেশিরভাগ অংশ শোষণ করে নিয়েছিল। প্রাপ্ত বিকিরণের মাত্রা ছিল সহনীয় সীমার মধ্যে। চাঁদে নভোচারীদের হাঁটার ভিডিওগুলো দেখে মনে হয় যেন তারা খুব ধীর গতিতে হাঁটছেন। তাত্ত্বিকরা দাবি করেন এটি পৃথিবীতে ধীর গতিতে চালানো ভিডিও, যা চাঁদের কম মাধ্যাকর্ষণকে অনুকরণ করার চেষ্টা। নাসার বিজ্ঞানীরা নিশ্চিত করেন যে চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর মাত্র 1/6। এই কম মাধ্যাকর্ষণের কারণে নভোচারীরা লাফিয়ে লাফিয়ে বা ধীর গতিতে হাঁটতেন, যা ভিডিওতে স্বাভাবিকভাবেই দেখা যায়। একটি চাঁদের পাথরের ছবিতে কি অক্ষরের মতো কিছু দেখা যায়। ষড়যন্ত্র তাত্ত্বিকরা দাবি করেন এটি একটি স্টুডিও প্রোব, যেখানে ভুলবশত একটি চিহ্নিতকরণ চিহ্ন রয়ে গেছে। নাসা এবং স্বাধীন বিশেষজ্ঞরা এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। তারা বলেন এটি হয়তো ছবির প্রিন্টিং প্রক্রিয়ার ত্রুটি, অথবা পাথরের উপর একটি চুল বা ধুলোর কণা যা কি অক্ষরের মতো দেখাচ্ছে। নাসার কিছু ছবিতে ক্রসহেয়ার ক্যামেরা লেন্সের উপর থাকা চিহ্ন বস্তুর পেছনে চলে গেছে বলে মনে হয়। তাত্ত্বিকরা দাবি করেন এটি প্রমাণ করে যে ছবিগুলো সম্পাদনা করা হয়েছে। নাসার ব্যাখ্যা হলো এটি ছবির ওভারল্যাপ বা অতিরিক্ত এক্সপোজারের কারণে। উজ্জ্বল সাদা বস্তুর উপর ক্রসহেয়ারগুলো ম্লান হয়ে যেতে পারে বা প্রিন্টিং প্রক্রিয়ায় অদৃশ্য হয়ে যেতে পারে। ষড়যন্ত্র তাত্ত্বিকরা প্রায়শই প্রশ্ন তোলেন, যদি চাঁদে যাওয়া এত সহজ হতো, তাহলে নাসা কেন 1972 সালের পর আর চাঁদে মানুষ পাঠায়নি? এর জবাবে নাসা জানায় অ্যাপোলো মিশনগুলো ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে চালিত। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর এবং চাঁদে পৌঁছানোর লক্ষ্য অর্জিত হওয়ার পর জনসমর্থন ও বাজেট কমে যায়। নাসা তখন স্পেস শাটল প্রোগ্রাম এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এর মতো অন্যান্য প্রকল্পে মনোযোগ দেয়া। তবে বর্তমানে আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ষড়যন্ত্র তত্ত্বগুলো যতই আকর্ষণীয় হোক না কেন, বৈজ্ঞানিক সম্প্রদায় এবং স্বাধীন বিশেষজ্ঞরা তাদের প্রতিটি যুক্তিকে খণ্ডন করেছেন। চাঁদে মানুষ যাওয়ার পক্ষে অসংখ্য অকাট্য প্রমাণ রয়েছে। অ্যাপোলো মিশনগুলো চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় 3.82 কেজি 842 পাউন্ড চাঁদের পাথর, মাটি এবং ধুলো পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই নমুনাগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন এবং নিশ্চিত করেছেন যে এগুলো পৃথিবীর পাথরের থেকে ভিন্ন এবং চাঁদের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বহন করে। এই নমুনাগুলো পৃথিবীর কোনো স্টুডিওতে তৈরি করা সম্ভব নয়। অ্যাপোলো 1.1, 1.4 এবং 1.5 মিশনগুলো চাঁদের পৃষ্ঠে লেজার রেট্রোরিফ্লেক্টর স্থাপন করেছেন। এই আয়নাগুলো পৃথিবীতে স্থাপিত টেলিস্কোপ থেকে পাঠানো লেজার রশ্মিকে প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে আন। বিজ্ঞানীরা আজও এই রেট্রোরিফ্লেক্টরগুলো ব্যবহার করে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব নির্ভুলভাবে পরিমাপ করেন। যদি মানুষ চাঁদে না যেত, তাহলে এই আয়নাগুলো সেখানে থাকত না। নাসার লুনার রিকনসান্স অরবিটার 2009 সাল থেকে চাঁদের চারপাশে প্রদক্ষিণ করছে। এই অরবিটারটি অ্যাপোলো অবতরণ স্থানগুলোর উচ্চ রেজলিউশনের ছবি তুলেছে। এই ছবিগুলোতে লুনার মডিউলের অবতরণ পর্যায়, নভোচারীদের পায়ের ছাপ, রোভারের চাকার দাগ এবং এমনকি ফেলে আসা বৈজ্ঞানিক সরঞ্জামও স্পষ্টভাবে দেখা যায়। এই ছবিগুলো ষড়যন্ত্র তত্ত্বের সবচেয়ে শক্তিশালী খণ্ডন। শুধুমাত্র নাসাই নয়, সোভিয়েত ইউনিয়ন, জাপান, ইউরোপ এবং চীনের মতো অন্যান্য মহাকাশ সংস্থাগুলোও চাঁদে তাদের নিজস্ব মিশন পাঠিয়েছে।
তাদের পাঠানো অরবিটারগুলো অ্যাপোলো অবতরণ স্থানগুলোর ছবি তুলেছে এবং নাসার দাবিকে সমর্থন করেছে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। যদি চাঁদে অবতরণ একটি প্রতারণা হতো, তবে সোভিয়েত ইউনিয়নই প্রথম এটি ফাঁস করত। কিন্তু তারা কখনোই এমন দাবি করেনি। অ্যাপোলো প্রোগ্রামে প্রায় 4 লক্ষ বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ জড়িত ছিলেন। এত বিশাল সংখ্যক মানুষের পক্ষে একটি প্রতারণা গোপন রাখা প্রায় অসম্ভব। সামান্যতম অসঙ্গতিও ফাঁস হয়ে যেত। চাঁদে অবতরণ নিয়ে ষড়যন্ত্র তত্ত্বগুলো কেন এত জনপ্রিয়? এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত, মানুষের মধ্যে কর্তৃপক্ষের প্রতি এক ধরনের সহজাত অবিশ্বাস কাজ করে। সরকার বা বড় সংস্থাগুলো কিছু গোপন করছে, এমন ধারণা অনেকের কাছেই আকর্ষণীয় মনে হয়। দ্বিতীয়ত, মহাকাশ বিজ্ঞান অত্যন্ত জটিল এবং সাধারণ মানুষের পক্ষে এর প্রতিটি দিক বোঝা কঠিন। এই জ্ঞানের অভাবকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রতাত্ত্বিকরা সরলীকৃত এবং আবেগপ্রবণ যুক্তি উপস্থাপন করেন। তৃতীয়ত, ইন্টারনেটের যুগে ভুল তথ্য এবং ষড়যন্ত্র তত্ত্বগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ যাচাই না করেই তথ্য বিশ্বাস করে এবং শেয়ার করে। চতুর্থত, কিছু মানুষ কেবল বিতর্ক এবং নাটকীয়তা পছন্দ করে। চাঁদে অবতরণের মতো একটি ঐতিহাসিক ঘটনাকে ঘিরে বিতর্ক তৈরি করা তাদের কাছে এক ধরনের বিনোদন। তবে বাস্তবতা হলো, অ্যাপোলো ১ মিশন ছিল মানবজাতির এক অসাধারণ অর্জন। এটি কেবল প্রযুক্তিগত সাফল্যের প্রতীক ছিল না, এটি ছিল মানবজাতির অদম্য কৌতূহল, সাহস এবং উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। বৈজ্ঞানিক প্রমাণ এবং স্বাধীন যাচাইকরণ ষড়যন্ত্র তত্ত্বগুলোকে বারবার মিথ্যা প্রমাণ করেছে। অ্যাপোলো ১ মিশনের চাঁদে অবতরণ কি সত্যিই হয়েছিল, নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত প্রতারণা? আমরা তথ্য প্রমাণ, বিতর্কিত যুক্তি এবং বৈজ্ঞানিক খণ্ডন উভয় বিশ্লেষণ করেছি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি ষড়যন্ত্র তাত্ত্বিকদের যুক্তিগুলো বিশ্বাস করবেন, নাকি বৈজ্ঞানিক প্রমাণ এবং আন্তর্জাতিক মহাকাশ সংস্থার তথ্যকে গ্রহণ করবেন? আমরা আপনাকে উৎসাহিত করি, কেবল শুনে বা পড়ে বিশ্বাস না করে নিজে আরও গভীরে অনুসন্ধান করুন। নাসার ওয়েবসাইট, বিভিন্ন বৈজ্ঞানিক জার্নাল এবং শারীর বিশেষজ্ঞদের বিশ্লেষণ করুন। সমালোচনামূলক চিন্তাভাবনা করুন এবং তথ্যের উৎস যাচাই করুন। যদি এই আলোচনা আপনার মনে নতুন প্রশ্ন জাগিয়ে তোলে, অথবা আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান, তবে মন্তব্য করে আমাদের জানান। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভবিষ্যতে এমন আরও বিশ্লেষণাত্মক এবং তথ্যপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। মহাকাশের রহস্য উন্মোচনে আমাদের এই যাত্রায় আপনিও অংশীদার হন।